বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজ অনলাইন ক্লাসে আমি তোমাদের সামনে উপস্থিত হলাম। ইতিমধ্যে তোমরা সবাই জেনেছ আমাদের কলেজ শাখার ইসলামী শিক্ষা বিষয়ের প্রভাষক ডক্টর আতিকুর রহমান স্যার গত 8ই জুলাই সকাল 8:30 ঘটিকায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। উনি এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবেন এটা আমরা ভাবতেও পারিনি। সংবাদটি যখন প্রথম পেলাম তখন আমাদের হাত পা কাঁপছিল। মৃত্যুর সংবাদটি বিশ্বাস করতে পারছিলাম না। অতঃপর জানাজায় গিয়েছে, তার বাসায় গিয়েছে, তার দাফন কাফনে অংশগ্রহণ করেছি, নিজের সহকর্মীকে দাফন করে আসছি। সে আমাদের বন্ধু ছিল, আমার ছোট ভাই ছিল, আমাদের সবার ভাই। 23 বছর ধরে আমরা বাড্ডা আলাপতুন্নেসা কলেজে চাকরি করে আসছি। তার সাথে আমাদের বহু স্মৃতি জড়িয়ে রয়েছে যা কোনোদিন ভুলবার মতো নয়। সে আমার পাশের চেয়ারে বসতো, অনেক সময় আমার সাথে সকালে নাস্তা খেতে যেত, আমার সঙ্গী ছিল নাস্তা খাওয়ার। আমাদের সাথে কক্সবাজারে গিয়েছিল স্কুলের পিকনিকে, আমরা একসাথে পিকনিকে গিয়েছিলাম। প্রায় সময় আমাকে নামাজের কথা বলতো যে নাসির ভাই 5 ওয়াক্ত নামাজ পড়েন কিনা। উনি একজন সৎ, ন্যায়নিষ্ঠ, ধার্মিক, একজন প্রকৃত মানুষ যাকে বলে, আমরা তাকে সেটাই পেয়েছি। আতিক ভাইয়ের মতো মানুষ দ্বিতীয়টা পাওয়া খুব মুশকিল। ওনাকে ক্ষমা করে দেন, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করেন, এই দোয়া আমরা সবাই করি। আতিক ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী শিক্ষা বিষয়ে অনার্স মাস্টার্স প্রথম শ্রেণীতে পাশ ছিল। অতঃপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছিল। বাড্ডা আলাপতুন্নেসায় একমাত্র শিক্ষক ছিল আতিক স্যার, যিনি পিএইচডি ডিগ্রিধারী। আল্লাহ তাআলা তাকে কবুল করুন। আপনারা সবাই তাকে ক্ষমা করে দিবেন যদি কখনো কোনো কথায়, কোনো আচরণে আতিক স্যার কারো মনে কষ্ট দিয়ে থাকে, তাহলে সবাই তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি প্রায় সময় বলে থাকি, কোভিড-19 যাচ্ছে, এই বন্ধের পরে যখন আমাদের স্কুল কলেজ খুলবে তখন আমরা কে থাকবো, কে থাকবো না আল্লাহ তাআলা জানেন। কার সাথে দেখা হবে, কার সাথে দেখা হবে না। ইতিমধ্যেই আমরা আমাদের কয়েকজন সহকর্মীকে হারিয়েছি, গভর্নিং বডির সদস্যদেরকে হারিয়েছি, কারো বাবা মারা গেছেন, মা মারা গেছেন। সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন, সবাইকে আল্লাহ বেহেশত নসিব করুন। স্মৃতি আমরা কখনোই ভুলতে পারবো না। আতিক ভাই আমার বাসায় ছিলেন, নির্বাচনের সময় এক রাত ছিলেন, আমার সাথে খাওয়া দাওয়া করেছেন, আমরা ওনার বাসায় গিয়েছি। 23 বছরে যে স্মৃতি সেটা ভুলবার নয়। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, আমার ফ্ল্যাটে
ডিএটি প্রজেক্টের রোড নাম্বার 11, বাড়ি নাম্বার 60, যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি। এখানে ওনার প্রচুর অবদান রয়েছে। আমরা যখন কলেজে জয়েন করি 1997 সালে, তখন কিছুদিন পর উনি আমাদেরকে বলেছিলেন, নাসির ভাই আমরা একটা কিছু করি। তা আমি বললাম কি করবেন? প্রতি উত্তরে উনি বললেন, আসেন আমরা একটা সমিতি করি। তারপর উনি একটা সমিতি করলেন। কিছুদিন পর বললেন আমরা এটা নাম রাখেন। তখন তিনি আমাদের সবার নাম থেকে অ্যালফাবেট নিয়ে তিনি আমাদের সমিতির নাম রেখেছিলেন আপন কজন অ্যাসোসিয়েটস। সেই সূত্র ধরেই আমাদের আজকের এই বিল্ডিং, আমরা যেখানে বসবাস করি। আমাদের বিল্ডিংয়ে ওনার অবদান প্রচুর। উনি একজন সাংগঠনিক লোক ছিলেন, বাট উনি নিজেকে প্রকাশ করতে চাইতেন না। একজন যোগ্য ব্যক্তিকে আমরা হারালাম, আমাদের একজন সহকর্মীকে আমরা হারালাম, আমাদের বন্ধুকে হারালাম, আমাদের ছোট ভাইকে আমরা হারালাম। কলেজ খোলার পর আমি থাকবো কিনা সেটাও সৃষ্টিকর্তা জানেন। আসুন আমরা সবাইকে ক্ষমা করে দেই। আমার দ্বারা যদি আপনারা কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আমিও সবাইকে ক্ষমা করে দিলাম। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা কিছুক্ষণ ক্লাস করি। আজকে ক্লাস করার ইচ্ছা ছিল না, তারপরেও ভাবলাম যে ক্লাস মিস হয়ে যায় বারবার। খুব দুঃখ কষ্ট নিয়ে ক্লাসটা করতে আসলাম। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় পড়ছিলাম। দ্বিতীয় অধ্যায়ে আমাদের কিছু টপিক সম্পর্কে আমরা ব্যাখ্যা করেছি, কিছু টপিক বাকি আছে, ওগুলো আমি আজকে ব্যাখ্যা করব। তারপরে আমরা সৃজনশীলে যাব। এখানে 9টা কোশ্চেন লেখা আছে। আমরা পরীক্ষার হলে বসে যখন সৃজনশীল প্রশ্নের উত্তর দেই, তখন আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা থাকে কতে, জ্ঞানমূলক কোশ্চেন 1 নাম্বার থাকে। এই 1 নম্বরের জন্য আমি কয়েকটা কোশ্চেন লিখে রেখেছি। আমরা সবগুলোই পড়ে আসছি। গত ক্লাসে এই টপিকগুলো আমি বুঝিয়েছি। তারপরে আজকে খুব সামান্য করে অল্প করে আমি বলবো, তোমরা লক্ষ্য করো। 1, বিপণন পরিবেশ কি? কোনো পণ্য বা সেবা বিপণনে যে সকল শক্তি, পক্ষ বা পারিপার্শ্বিক উপাদান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে, তাকে বিপণন পরিবেশ বলা হয়। 2, ব্যষ্টিক পরিবেশ কাকে বলে? 1 নম্বর যে সংজ্ঞাটা বললাম, এই সংজ্ঞা ধরেই আমি 2 নম্বর সংজ্ঞাটা বলবো। শুধু পরোক্ষ শব্দটা বলবো না। কোনো পণ্য বা সেবা বিপণনে যে পক্ষ বা শক্তি বা পারিপার্শ্বিক উপাদান প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে, তাকে ব্যষ্টিক পরিবেশ বলা হয়। সামষ্টিক পরিবেশ কি? ঠিক একইভাবে বলবো, এখন প্রত্যক্ষ শব্দটা বলবো না। কোনো পণ্য বা সেবা বিপণনে যে সকল শক্তি, পক্ষ বা পারিপার্শ্বিক উপাদান পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে, তাকে সামষ্টিক পরিবেশ বলা হয়। কোম্পানি কি? কোম্পানি হচ্ছে কতিপয় লোকের আইনসৃষ্ট একটি সংস্থা, যারা বিপণন কার্য পরিচালনা করে।
সরবরাহকারী কি? যে বা যারা বা যে প্রতিষ্ঠান উৎপাদনকারীকে উৎপাদনের কাঁচামাল বা প্রয়োজনীয় উপকরণাদি সরবরাহ করে থাকে তাকে সরবরাহকারী বলে। মধ্য ব্যবসায়ী উৎপাদকের নিকট থেকে পণ্য ক্রেতা বা ভোক্তা পর্যন্ত পৌঁছাতে যারা সহযোগিতা করে বা প্রচার প্রসারের কাজে লিপ্ত তাদেরকে মধ্য। প্রতিযোগী কে বা কারা? একই পণ্যের একাধিক উৎপাদনকারী একে অন্যের প্রতিযোগী। একই পণ্যের একাধিক উৎপাদনকারী প্রতিষ্ঠান একে অন্যের প্রতিযোগী। জনগোষ্ঠী কি? জনসংখ্যার যে অংশ বিপণনকৃত পণ্যের সাথে জড়িত সেই জনসংখ্যাকে জনগোষ্ঠী বলা হয়। গ্রাহক কি? উৎপাদনকারী বা বিপণনকারীর পণ্য যারা ক্রয় করে বা ভোগ করে তারাই গ্রাহক। তাহলে আমরা খুব সংক্ষেপে যেভাবে পরীক্ষার খাতায় লিখতে হবে আমি ঠিক সেভাবে 9টা উত্তর সহজে বললাম, এবং এখানে প্রত্যেকটা আমরা গত ক্লাসে খুব ডিটেইলস ভাবে ব্যাখ্যা করেছি। আশা করি তোমরা কোশ্চেনগুলো ইনশাল্লাহ পারবে। এবার যাই আমরা খতে। সৃজনশীল প্রশ্নের খতে এই ধরনের কোশ্চেনগুলো আমরা লক্ষ্য করি যেটাতে মার্কস থাকে 2 নম্বরের জন্য আমরা 2টা প্যারা করব, যেহেতু 2 নম্বর সুতরাং 2টা প্যারা আমরা করব। দেখি আমি ফার্স্ট কোশ্চেনটা কি আছে। বিপণন পরিবেশ প্রতিষ্ঠানের জন্য সুযোগ ও হুমকি সৃষ্টি করে, ব্যাখ্যা করো। তোমাকে কোশ্চেনটা বুঝিয়ে দিচ্ছি, তুমি সুন্দর করে বাসায় লিখে ফেলবে। এই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার সময় আমরা ফার্স্টে বলে নিব বিপণন পরিবেশ কাকে বলে। এখানে আমি বলেছি একবার বিপণন পরিবেশ কি, এটাকে আমরা এই কোশ্চেনের শুরুতে আমরা লিখে নিব। লেখার পরে দ্বিতীয় প্যারাতে আমরা বোঝানোর চেষ্টা করব কিভাবে বিপণন পরিবেশ প্রতিষ্ঠানের জন্য সুযোগও সৃষ্টি করে এবং হুমকিও সৃষ্টি করে। আমি কিছু কথা বলে বোঝানোর চেষ্টা করছি ইনশাল্লাহ। বিপণন কার্যে প্রচুর লোক জড়িত। একটা পণ্য উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার নিকট পৌঁছাতে অনেকের হাত ঘোরে, যাদেরকে আমরা মধ্যস্থ ব্যবসায়ী বলি। এই বন্টন কার্য পরিচালনার জন্য যেহেতু প্রচুর লোকের প্রয়োজন হয়, এখানে দেশের কর্মসংস্থান ঘটে, বেকার যুবকদের বেকারত্ব দূর হয়, বিপণন নতুন নতুন পণ্য সৃষ্টি করে, মানুষের ব্যবহারের উন্নত পণ্য যেটা মানুষ চায় সে উন্নত পণ্য তৈরি করে, মানুষের জীবনযাত্রার মানকে উন্নত করে। মানুষ বিপণনের ফলে উন্নত পণ্য ব্যবহারের সুযোগ পেয়ে নিজের জীবনের মানকে উন্নত করে। এটা হচ্ছে সুযোগ সৃষ্টি করে।
অপরদিকে হুমকি সৃষ্টি করে কিভাবে? অনেক সময় একটা নতুন পণ্য বাজারে আসার পরিপ্রেক্ষিতে অন্য একটা পণ্যের জায়গাকে দখল করে নেয়, অন্য একটা পণ্য ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। এভাবে বিপণন একদিকে যেমন নতুন পণ্যের সুযোগ সৃষ্টি করে, তেমনিভাবে পুরনো কোনো পণ্যের জীবনচক্র শেষ করে দিয়ে তাকে হুমকিরও সৃষ্টি করে থাকে। যেমন আমরা একটা ছোট্ট কথা দিয়ে উদাহরণ দিয়ে বোঝাতে পারি যে বিপণন পলিথিনের ব্যবহারকে সরকার নিষিদ্ধ ঘোষণা করার ফলে পলিথিনের সাথে যে সমস্ত ব্যবসায়ীরা জড়িত ছিল, যারা সেখানে কর্মসংস্থানে লিপ্ত ছিল, তাদের জীবনের হুমকি সৃষ্টি হয়ে গেল। ঠিক একইভাবে আমরা আরও অনেকগুলো উদাহরণ দিতে পারি। তাহলে আমরা কি বুঝলাম? প্রথমে আমরা পরীক্ষাতে বিপণন পরিবেশ কাকে বলে সেটা প্রথম প্যারায় লিখব, আর দ্বিতীয় প্যারাতে বোঝানোর চেষ্টা করব যে বিপণন পরিবেশ কিভাবে সুযোগ সৃষ্টি করে আর হুমকি সৃষ্টি করে। কোশ্চেন নাম্বার 2, ব্যষ্টিক পরিবেশ নিয়ন্ত্রণযোগ্য ব্যাখ্যা করো। এই কোশ্চেনের অ্যান্সারটা লিখতে গিয়ে আমি ফার্স্টে ব্যষ্টিক পরিবেশের সংজ্ঞা লিখব। ব্যষ্টিক পরিবেশ কাকে বলে? কোনো পণ্য বা সেবা বিপণনে যে সকল শক্তি, পক্ষ বা পারিপার্শ্বিক উপাদান প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে থাকে তাকে আমরা ব্যষ্টিক পরিবেশ বলি। এখানে বলা হচ্ছে ব্যষ্টিক পরিবেশ নিয়ন্ত্রণযোগ্য। দ্বিতীয় প্যারাতে গিয়ে তুমি এটা বোঝানোর চেষ্টা করবে যে ব্যষ্টিক পরিবেশ কিভাবে নিয়ন্ত্রণযোগ্য। নিয়ন্ত্রণযোগ্য মানে কি? যেটাকে কন্ট্রোল করা যায়, যেটাকে নিয়ন্ত্রণ করা যায়, যেটাকে চেঞ্জ করে সংশোধন করা যায়, সেটা নিয়ন্ত্রণযোগ্য। এখানে এই প্রশ্নের উত্তর লিখতে গিয়ে আমরা প্রথমে দ্বিতীয় প্যারায় ব্যষ্টিক পরিবেশে 6টা উপাদান আছে, 6টা উপাদানের নাম লিখব। যে ব্যষ্টিক পরিবেশে 6টি উপাদান রয়েছে, এগুলো হচ্ছে এই 6টি উপাদানের নাম আমরা লিখব। লেখার পরে এই 6টি উপাদান উৎপাদনকারী বা বিপণনকারীর খুব কাছাকাছি অবস্থান করে এবং কাছাকাছি অবস্থান এরা প্রত্যক্ষভাবে প্রতিষ্ঠানের উপর প্রভাব ফেলে। তাহলে কাছাকাছি অবস্থান করার কারণে এবং প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করার কারণে এই 6টা উপাদান কিছুটা হলেও নিয়ন্ত্রণযোগ্য। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি ব্যষ্টিক পরিবেশের একটা উপাদান হচ্ছে সরবরাহকারী। সরবরাহকারী যদি সঠিক মানের পণ্য সঠিক সময়ে উৎপাদনকারীকে সরবরাহ না করে, তাহলে উৎপাদনকারীর পক্ষে ভালো মানের পণ্য সঠিক সময়ে সরবরাহ করা সম্ভব হয় না, বাজারে দেওয়া সম্ভব হয় না। এমতো অবস্থায় উৎপাদনকারী বা বিপণনকারী ইচ্ছা করলেই এই ধরনের সরবরাহকারীর সাথে তার চুক্তি বাতিল করে নতুন সরবরাহকারী নিয়োগ দিতে পারে। তাহলে এখানে বিষয়টা সমাধান হয়ে যাবে। এইভাবে ব্যষ্টিক পরিবেশে যে 6টা উপাদান রয়েছে, এই 6টা উপাদানকে আমরা কিছুটা হলেও পরিবর্তন করে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারি বিধায় এই কথাটা বলা হয় যে ব্যষ্টিক পরিবেশ নিয়ন্ত্রণযোগ্য। সামষ্টিক পরিবেশ অনিয়ন্ত্রণযোগ্য ব্যাখ্যা করে। আমরা প্রথমে সামষ্টিক পরিবেশের সংজ্ঞা বলবো। যে সকল পণ্য বা সেবা বিপণনে যে সকল শক্তি, পক্ষ বা পারিপার্শ্বিক উপাদান পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে তাকে আমরা সামষ্টিক পরিবেশ বলি। সামষ্টিক পরিবেশের 6টা উপাদান হলো, দ্বিতীয় প্যারায় গিয়ে সামষ্টিক পরিবেশের 6টা উপাদান হলো, আমরা 6টা উপাদানের নাম লিখব। এই সকল উপাদান প্রতিষ্ঠানের কাছাকাছি অবস্থান করে না, এগুলো নিয়ন্ত্রণ করা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব না, এগুলো প্রকৃতি থেকে ঘটে থাকে, যেটাকে আমরা সৃষ্টিকর্তার
অবদান বলি। তো এই এই সামষ্টিক পরিবেশের সামষ্টিক পরিবেশ যদি প্রতিষ্ঠানের বা বিপণনের অনুকূলে থাকে, সেক্ষেত্রে উৎপাদনকারী বা বিপণনকারী তাদের পণ্য খুব নিয়মিত উৎপাদন করতে পারে, বিপণন করতে পারে। আর সামষ্টিক পরিবেশের উপাদান যদি অনুকূলে না থাকে, প্রতিকূল থাকে, সেক্ষেত্রে ওই প্রতিকূল অবস্থার সাথে নিজেকে খাপ খাইয়ে প্রতিষ্ঠান বা বিপণনকারী নিজেকে খাপ খাইয়ে সেটাকে মেনে নিয়ে সেভাবে পরিকল্পনা গ্রহণ করে তার পণ্য বিপণন করতে হয়। এজন্য পরিবেশ অনিয়ন্ত্রণযোগ্য। 4 নম্বর কোশ্চেন, প্রযুক্তিগত পরিবেশ সুযোগ ও হুমকি সৃষ্টি করে, ব্যাখ্যা করো। সুযোগ ও হুমকি সৃষ্টি করে এখানে একবার ছিল, সুযোগ ও হুমকি সৃষ্টি করে এখানে দ্বিতীয়বার আছে। বাট এখানে বলা হচ্ছে প্রযুক্তিগত পরিবেশ, এখানে এই কথাটা ছিল না। তাহলে 4 নম্বর কোশ্চেনের উত্তর দিতে হলে আমি ফার্স্টে প্রযুক্তিগত পরিবেশের সংজ্ঞা বলতে হবে, যে একে প্রযুক্তিগত পরিবেশ বলে। প্রযুক্তিগত পরিবেশের সংজ্ঞাটা প্রথম প্যারায় বলে দ্বিতীয় প্যারাতে আমরা গিয়ে কিছু ব্যাখ্যা করব, লজিক দেওয়ার চেষ্টা করব যেটা কিভাবে সুযোগ সৃষ্টি করে আর হুমকি সৃষ্টি করে। প্রযুক্তিগত পরিবেশের মাধ্যমে একটা দেশে উৎপাদকরা উন্নত মানের পণ্য তৈরি করতে সচেষ্ট হয়, দ্বারা উন্নত পণ্য তৈরি করা যায়। আর এটাই হচ্ছে প্রযুক্তি। যুগের সাথে তাল মিলিয়ে, বহির্বিশ্বের সাথে, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে যদি একটি দেশ তার ব্যবসা প্রতিষ্ঠানকে এগিয়ে না নেয় বা তার উন্নত মানের পণ্য তৈরি না করে, সেক্ষেত্রে ওই পণ্য উন্নত মানের তৈরি হবে না। তাহলে উন্নত মানের পণ্য তৈরি করতে হলে উন্নত মানের যন্ত্রপাতি লাগবে, আর যেটাকে আমরা প্রযুক্তি বলি। উন্নত প্রযুক্তি ব্যবহার করে উৎপাদনকারী ও বিপণনকারীরা তাদের উন্নত পণ্য তৈরি করে মানুষের জীবনযাত্রার মানকে উন্নত করছে, মানুষ নতুন নতুন পণ্য ব্যবহার করার সুযোগ পাচ্ছে, মানুষ তার জীবন নিতে পারছে। এটা হচ্ছে সুযোগ সৃষ্টি করছে। হুমকি সৃষ্টি হচ্ছে উন্নত প্রযুক্তি যখনই আসছে, উন্নত প্রযুক্তির ফলে যেমন মানুষের ব্যবহার উপযোগী ভালো ভালো পণ্য তৈরি হচ্ছে, ঠিক অপরদিকে পণ্যকে শাসন করার জন্য, পণ্যকে নিয়ন্ত্রণে রাখার জন্য, পৃথিবীতে একচেটিয়া প্রভাব বিস্তারের জন্য উন্নত দেশগুলো হাইড্রোজেন বোমা, পারমাণবিক বোমা, সাবমেশিন গান, বিভিন্ন অত্যাধুনিক যন্ত্র মানব জীবনের জন্য হুমকি স্বরূপ। তাহলে আমরা অনায়াসে বলতে পারি যে প্রযুক্তিগত পরিবেশ একদিকে মানুষের জীবনে নতুন নতুন সুযোগ সৃষ্টি করে, আবার অপর দিকে এটা হুমকিও সৃষ্টি করতে পারে। আমি একটা সৃজনশীল ব্যাখ্যা করব, আমার সাথে থাকো। দ্বিতীয় অধ্যায়, পেজ নাম্বার 89, সৃজনশীল 2।
মিসেস অনন্যা একজন ফ্যাশন ডিজাইনার। নববর্ষ, পহেলা ফাল্গুন, 21শে ফেব্রুয়ারি স্বাধীনতা ও বিজয় দিবসকে সামনে রেখে তিনি এমনভাবে শাড়ি ও থ্রি পিস ডিজাইন করেন যা মহিলাদের কাছে বিশেষ আবেদন সম্পন্ন বলে মনে হয়। ফলে অল্প সময়ে তার ডিজাইনকৃত শাড়ি ও থ্রি পিসের বিক্রয় বৃদ্ধি পায়। সম্প্রতি ঢাকার নামকরা কয়েকটি ফ্যাশন হাউস এ ধরনের পোশাক বিপণন করায় মিসেস অনন্যা খুবই চিন্তিত হয়ে পড়েন। আমি সৃজনশীলটা পড়লাম, সৃজনশীলটা আমরা বুঝে নেই। মিসেস অনন্যা একজন ফ্যাশন ডিজাইনার। তিনি আমাদের দেশের বিভিন্ন সাংস্কৃতিক যে দিবসগুলো রয়েছে, জাতীয় যে দিবসগুলো রয়েছে, ওই দিবসগুলোতে তিনি শাড়ি এবং থ্রি পিস বিভিন্ন রকমের ডিজাইন করে থাকেন, যেটা বাজারে বিপণনকারীরা বিপণন করে। তার বিপণনকৃত উৎপাদনকৃত পণ্য মহিলাদের কাছে বেশ আবেদন সম্পন্ন। ফলে অল্প সময়ের মধ্যেই তার ডিজাইনকৃত পণ্য খুব চাহিদা লাভ করে এবং খুব বেশি পরিমাণে বিক্রি বৃদ্ধি পায়। এরপরে সম্প্রতি ঢাকাতে নামকরা কয়েকটি প্রতিষ্ঠান তার মতোই পণ্য বিপণন করছে। তো স্বাভাবিকভাবে এটা চিন্তার বিষয়। কোনো প্রতিযোগী প্রতিষ্ঠান যখন বাজারে আসে, আগের পণ্যের বিক্রয় কিছুটা হলেও কমে যাবে। তো তার প্রতিযোগী প্রতিষ্ঠান যেহেতু বাজারে আসছে, তার বিক্রয় কিছুটা কমে গেছে, তিনি চিন্তিত হয়ে পড়েছেন। এটুকু হচ্ছে আমার উদ্দীপক। সৃজনশীল 4টা কোশ্চেন লেখা আছে এখানে। বিপণন পরিবেশ কি? ফার্স্ট কোশ্চেন, বিপণন পরিবেশ কি? সেকেন্ড কোশ্চেন, বেস্টিক পরিবেশ বিপণন কার্যক্রমকে কার্যক্রমকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে। ব্যাখ্যা করে। 3, উদ্দীপকে মিসেস অনন্যা সাংস্কৃতিক পরিবেশে কোন উপাদানের
বিপণন পরিবেশ কি আমরা অসংখ্যবার বললাম, আমি ওখানে যাব না। 2, ব্যষ্টিক পরিবেশের বিপণন কার্যক্রমকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা লেখার সময় আমরা পরীক্ষাতে প্রথমেই ব্যষ্টিক পরিবেশের সংজ্ঞাটা দিয়ে নেব, যে ব্যষ্টিক পরিবেশ কাকে বলে। এই সংজ্ঞাটা আমরা দিব যে কোনো পণ্য বা সেবা বিপণনে যে সকল শক্তি, পক্ষ বা পারিপার্শ্বিক উপাদান প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে তাকে ব্যষ্টিক পরিবেশ বলে। সংজ্ঞাটা দিব। দ্বিতীয় প্যারাতে গিয়ে ব্যষ্টিক পরিবেশে 6টা উপাদান আছে, আমরা 6টা উপাদানের নাম লিখব। নাম লিখে আমরা বলবো যে এই 6টি উপাদান প্রতিষ্ঠানের অনেক কাছাকাছি অবস্থান করে, এগুলা নিয়ন্ত্রণযোগ্য, এগুলা পরিবর্তন করা যায়, এগুলাকে যে কোনো প্রয়োজনে কমানো বাড়ানো যায়, সরবরাহকারীকে পরিবর্তন করা যায়। বিভিন্ন কথা আমরা লিখব যেগুলো আমরা জানি, আমরা লিখে দিব। তাই এটাকে বলা হয় ব্যষ্টিক পরিবেশ বিপণন কার্যক্রমের প্রত্যক্ষভাবে প্রভাবিত করে। যেটা নিয়ন্ত্রণযোগ্য সেটা প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে। ব্যষ্টিক পরিবেশের উপাদান নিয়ন্ত্রণযোগ্য, যেটা নিয়ন্ত্রণযোগ্য, যেটাকে নিয়ন্ত্রণ করা যায় সেটাই হচ্ছে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে এবং সেটা প্রতিষ্ঠানের কাছাকাছি অবস্থান করে। এভাবে এই কথাগুলো আমরা লিখে 2টা প্যারা করব। একটা প্যারায় সংজ্ঞা দিব, দ্বিতীয় প্যারা আমরা বুঝায় বলবো। 2টা প্যারা অবশ্যই লিখতে হবে এখানে। 3rd কোশ্চেনে আমি যাচ্ছি। উদ্দীপকে মিসেস অনন্যা সামষ্টিক পরিবেশের কোন উপাদানের গুরুত্ব দিয়েছেন বর্ণনা করো। এই কোশ্চেনের অ্যান্সার দিতে হলে উদ্দীপকটা আমাকে আবার একটু পড়তে হবে, শুরুর অংশটুকু পড়তে হবে। শুরুর অংশটুকু পড়ে আমাকে বুঝতে হবে যে সামষ্টিক পরিবেশের কোন উপাদান, আর তারও আগে আমাকে সামষ্টিক পরিবেশের উপাদানগুলো সম্পর্কে জানতে হবে। সামষ্টিক পরিবেশের উপাদান 6টা। এই 6টা উপাদান সম্পর্কে শিক্ষার্থীদের ভালো ধারণা থাকতে হবে যে সামষ্টিক পরিবেশের 6টা উপাদান কি কি এবং কোনটার ব্যাখ্যা কি। যখন একজন স্টুডেন্ট এটা জানবে ভালো করে, তখন সে পরীক্ষার হলে এই কোশ্চেনটা সে অনায়াসে দিতে পারবে। আমি 2টা লাইন পড়ছি। মিসেস অনন্যা একজন ফ্যাশন ডিজাইনার। নববর্ষ, পহেলা ফাল্গুন, 21শে ফেব্রুয়ারি স্বাধীনতা ও বিজয় দিবসকে সামনে রেখে তিনি এমনভাবে শাড়ি ও 3 পিস ডিজাইন করেন যা মহিলাদের কাছে বিশেষ আবেদন সম্পন্ন বলে মনে হয়। এখন যে দিবসগুলোর কথা বলা আছে, নববর্ষ, পহেলা ফাল্গুন, 21শে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, এগুলা আমাদের সংস্কৃতির সাথে জড়িত। যেহেতু এগুলা সংস্কৃতির সাথে জড়িত, আমার এই কোশ্চেনের অ্যান্সারটা হবে সাংস্কৃতিক উপাদান। আমার সামষ্টিক পরিবেশে 6টা উপাদানের মধ্যে সাংস্কৃতিক উপাদান হচ্ছে একটা, এবং এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে সাংস্কৃতিক উপাদান। উদ্দীপকের প্রথম 2টা লাইন দেখে আমাকে বুঝে ফেলতে হবে যে এটার অ্যান্সারটা কি। তাহলে আমি কি বলবো? উদ্দীপকে মিসেস অনন্যা সামষ্টিক পরিবেশের সাংস্কৃতিক উপাদানের কথা বলেছেন বা সাংস্কৃতিক উপাদানের গুরুত্ব দিয়েছেন। এটুকু লিখে আমি প্রথম প্যারাতেই সাংস্কৃতিক উপাদানের সংজ্ঞা তুলে ধরব। সাংস্কৃতিক উপাদান কাকে বলে? এর প্রথম প্যারা চলে গেল, আমার 1 নম্বর পেয়ে গেলাম আমি। দ্বিতীয় প্যারাতে গিয়ে আমি সাংস্কৃতিক উপাদান সম্পর্কে ডিটেইল লিখব, একটু বেশি করে লিখব যে সাংস্কৃতিক উপাদানটা কি, কিভাবে এটা হয়, এই পরিবেশটা কীরকম, এই পরিবেশের মধ্যে কি 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 উৎপাদন করা যায়, কিভাবে উৎপাদন করে, উৎপাদনকারীরা কিভাবে বিপণন কার্য করে, এই কথাগুলো আমরা লিখব। এক দেশের সাথে অন্য দেশের সাংস্কৃতিক পরিবেশ একরকম না, এক অঞ্চলের সাথে অন্য অঞ্চলের একরকম না। কথাগুলো আমি গত ক্লাসে বলেছি ডিটেলস। এভাবে আমরা দ্বিতীয় প্যারাতে, উদ্দীপকে আমরা মোটেও যাব না, আমরা দ্বিতীয় প্যারাতে
সাংস্কৃতিক উপাদানের কথাগুলোকে লিখব। তৃতীয় প্যারাতে গিয়ে আমি উদ্দীপকের যে অংশটা প্রমাণ করে যে সাংস্কৃতিক পরিবেশ এটা, ওই অংশটুকু আমি তৃতীয় প্যারায় তুলে ধরে আমার লজিক দেওয়ার চেষ্টা করব যে আমি এজন্য বলেছি যে এটা সাংস্কৃতিক পরিবেশ। অর্থাৎ আমি উদ্দীপকের কথা কিছু লিখব, সেটা তৃতীয় প্যারাতে, এবং কতটুকু, সবটুকু না, যেটুকু লেখা আমার সাংস্কৃতিক পরিবেশের সাথে জড়িত, অর্থাৎ প্রথম 2 লাইন। আমার বইয়ের সৃজনশীল উদ্দীপকের প্রথম 2 লাইনটা আমার নির্দেশ করে যে এটা সাংস্কৃতিক উপাদান। তাহলে আমি ওই 2 লাইন লিখব। 2 লাইন লিখে আমি বোঝানোর চেষ্টা করব যে এটা সাংস্কৃতিক পরিবেশ, এজন্য সাংস্কৃতিক পরিবেশ, কারণ দিব। তাহলে আমি 3-এ 3 পাবো ইনশাআল্লাহ। সম্প্রতি মিসেস অনন্যার চিন্তিত হওয়ার কারণ ও তার করণীয় সম্পর্কে তোমার মতামত দাও। কেন চিন্তিত হয়ে পড়লো? কোশ্চেন 2টা এখানে, কোশ্চেন 2টা। চিন্তিত হওয়ার কারণ, একটা কোশ্চেন চিন্তিত হওয়ার কারণ, দ্বিতীয় কোশ্চেন তার করণীয় কি। একজন বিপণনকারী বা উৎপাদক যখন বাজারে এককভাবে কোনো পণ্য কেনা বেচা করে, বাজার সৃষ্টি করে এককভাবে, তখন তার পণ্য প্রচুর বিক্রি হয়। অতঃপর যখন প্রতিযোগী প্রতিষ্ঠান বাজারে পণ্য নিয়ে আসে, তখন স্বাভাবিকভাবেই কিছু ক্রেতা নতুন পণ্যের প্রতি আকৃষ্ট হয়, নতুন পণ্য ক্রয় করে। স্বাভাবিকভাবেই পূর্বের পণ্যের কিছুটা হলেও বিক্রয় কমে যায়। তো চিন্তিত হওয়ার কারণ আমি যদি মনে করি, এখানে শেষের দিকে লেখা আছে নতুন নতুন প্রতিষ্ঠান চলে আসছে বিপণন করতে। নতুন কোনো প্রতিষ্ঠান যদি বিপণন করতে আসে, ওই অবস্থাতে যদি আগের প্রতিষ্ঠান চিন্তিত হয়ে পড়ে, তাহলে নিঃসন্দেহে বলা যায় আমার এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে প্রতিযোগী প্রতিষ্ঠানের আবির্ভাব। সম্প্রতি মিসেস অনন্যার চিন্তিত হওয়ার কারণ হচ্ছে নতুন প্রতিযোগীর আবির্ভাব, অর্থাৎ নতুন পণ্য বাজারে চলে আসছে, তার সাথে প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে। এটা হচ্ছে আমার কারণটা। আর করণীয় কি? আমার করণীয় হচ্ছে প্রতিযোগী প্রতিষ্ঠান যে কৌশলটা অবলম্বন করবে, তাদের চেয়ে উন্নত কৌশল পণ্য বিক্রি করতে হবে। নতুন করে পণ্যকে ডিজাইন করতে হবে, উন্নত মানের পণ্য দিতে হবে জনসাধারণকে। তাদের চেয়ে কম মূল্যের বা তাদের সমপরিমাণ মূল্যে তাদের চেয়ে বেশি উপযোগিতা সম্পন্ন পণ্য বাজারে দিতে হবে, এবং ক্রেতা ও ভোক্তার সন্তুষ্টি সৃষ্টি করতে হবে, ক্রেতা ভ্যালু সৃষ্টি করতে হবে। তাহলেই প্রতিযোগী প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও তার চিন্তার যে কারণটা ছিল সেটা আর থাকবে না। তাকে ভালো কৌশল অবলম্বন করে নতুন করে পণ্য ডিজাইন করে নতুন করে প্রতিযোগী প্রতিষ্ঠান কাকে বলে সেটাও লিখে দেব প্রথম প্যারা। তাহলে প্রথম প্যারাতে আমি অ্যান্সার লিখব প্রতিযোগী প্রতিষ্ঠানের আবির্ভাব, সুন্দর করে লিখব, গুছায় লিখব, এবং পাশাপাশি প্রতিযোগী প্রতিষ্ঠানের সংজ্ঞা সহ লিখব। দ্বিতীয় প্যারাতে গিয়ে আমি প্রতিযোগী প্রতিষ্ঠান সম্পর্কে একটু বেশি কথা লিখব। তৃতীয় প্যারাতে গিয়ে আমি এর করণীয় সম্পর্কে লিখব, নতুন নতুন কৌশল অবলম্বন করা, প্রতিযোগী প্রতিষ্ঠানের চাইতে উন্নত কৌশল অবলম্বন করা, এইভাবে কিছু কথা আমি তৃতীয় প্যারাতে লিখব। চতুর্থ প্যারাতে গিয়ে কিছুটা উদ্দীপকের কথা লিখে 3টা প্যারাতে যা লিখলাম 3টা প্যারাকে জিস্ট করে সারমর্ম করে চতুর্থ প্যারাতে আমি আমার কথাটা শেষ করব যে চিন্তিত হওয়ার কারণ ছিল প্রতিযোগী প্রতিষ্ঠান, এবং এই কাজগুলো করার পরিপ্রেক্ষিতে তার চিন্তায় থাকবে না, তার চিন্তা দূরীভূত হবে, তার পণ্য বিক্রয় করতে পারবে। এইভাবে আমরা এখানে 4টা প্যারা করব।
SW, বাসায় এগুলো লিখে রাখবে। সৃজনশীল 5, 7 ও 14, 3টা সৃজনশীল বাসায় লিখে পড়ে ফেলবে। আর আমাদের বইয়ে যে MCQ আছে 50-60টার মতো MCQ আছে, ওই 50-60টা MCQ সবগুলো পড়ে ফেলবে আমাদের বই থেকে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের সবার জন্য দোয়া করো। আতিক স্যারের জন্য আমরা সবাই দোয়া করব। আমার বারবার ওনার কথা মনে হয়, উঠতে বসতে শোয়ার সময় ওনাকে আমি এ পর্যন্ত সারাদিনের মধ্যে একবারও ভুলতে পারি না। আমরা সবাই আতিক স্যারের জন্য দোয়া করি, ওনার পরিবারের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তার পরিবারকে ভালো রাখেন। তার ছেলের দিকে দেখলে খুব বেশি মায়া হয়। আল্লাহ তাআলা তার পরিবারকে খুব ভালো রাখেন, আমরা সবাই দোয়া করি। তো ইনশাল্লাহ আগামী শনিবার দেখা হবে, যদি ভালো থাকি, বেঁচে থাকি। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।